যারা বলেন যে জামাত ইসলামী দল, জামাত ক্ষমতায় আসলে সবাইকে এটা করবে ওটা করবে বলে ভয় দেখানোর চেষ্টা করেন, সেটা ওই যে আগে বলছিলাম যে তাদের ইনসিকিউরিটি থেকে করেন। কারণ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনি ইসলামকে অস্বীকার করে কখনোই একটা রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবেন না। আপনি এজন্য দেখবেন ভোটের আগে আমাদের নেতারা মাথায় টুপি তুলে নেন, আমাদের নেত্রীরা মাথায় ঘোমটা দিচ্ছেন। হ্যাঁ, সারা জীবন হয়তো এর কাছে ধারে যান নাই, কিন্তু এরকম একটা রূপ ধরে মানুষের কাছে যাচ্ছেন, মনে করছেন যে এটা তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলবে। তো সেই জায়গাটাতে তারা জামাতের পিছনে হেরে যাচ্ছেন। কারণ জামাত সবসময় যে কাজটা করে, ওনারা যে ভোটের সময় শুধু এই কাজটা করেন, মানুষ সেটা ধরতে পারে আসলে। তো আমার মনে হয় তারা এটাকে হুমকি মনে করে এটার বিরোধিতা করেন, এবং এটা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা, এটা পলিটিক্যাল বিরোধিতা, এখানে কোনো সত্যতা নাই। তো আপনি যদি বাংলাদেশের ইতিহাসে দেখেন, এই দলটির কোনো নেতা, এমনকি কোনো এলাকা পর্যায়ের সামান্য কর্মীও কখনো কোনো নারীর অবমাননার সাথে যুক্ত ছিলেন এমন কোনো কেস নাই। আমি চূড়ান্ত পর্যায়ের কথাগুলো বলছি না, যেগুলো ক্রাইম হিসেবে রিপোর্টেড হয়, কিন্তু সামান্যতম অসম্মানের কোনো ইতিহাসও নাই। এবং এই দলটিকে যারা কাছে থেকে দেখেছেন, আসলে আমরা তো ওভারঅল চিন্তা করি, এক একটা জায়গায় যারা প্রার্থী তাদেরকে তো তাদের এলাকার মানুষজন চেনেন, তারা তাদের পরিবারের সাথে কেমন, তাদের মেয়েটদের সাথে কেমন, তারা আসা যাওয়া করেন, ওখানে থাকেন, তারা তাদের সন্তানরা, এমনকি রিক্সাওয়ালাদের সাথে কেমন, এলাকার মুদি দোকানদারদের সাথে কেমন। এই যে একটা অনেক বড় পজিটিভ সাক্ষী আছে, এইটার কারণে পলিটিক্যাল ওপোনেন্ট যারা, তারা একটু আনস্টেবল হয়ে গেছে, এবং তারা এই আতঙ্কটা কৃত্রিমভাবে ছড়াচ্ছে। আমি মনে করি না যে এই আতঙ্কটার সত্যিকার অর্থে কোনো অস্তিত্ব আছে। আপনি দেখবেন যতগুলো জায়গায় নারীরা কাজ করছেন, নারীদের পক্ষ থেকে সাড়া সবচেয়ে বেশি। এমনকি রিসেন্ট রাজনৈতিক সহিংসতার কারণে যে নারীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটার ব্যাপারে প্রত্যন্ত অঞ্চলে বিক্ষোভ মিছিলগুলো হচ্ছে, সেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এমনকি পাহাড়ি নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, তারা মিডিয়ার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন না। তো আমার কাছে মনে হয় এই যে একটা ভয়ের কথা বলা হয়, এটা একটা কৃত্রিম ব্যাপার, এটাকে খুব সুন্দর করে আরোপ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মাঠের অবস্থা সেরকম না। দেখেন, আমি ধর্মতাত্ত্বিক আলোচনায় যাব না, কারণ আমার মনে হয় আমি সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু আমি যদি আপনাকে আমার অভিজ্ঞতার কথা বলি, এই যে ধর্মীয় চিন্তাগুলো আল্লাহ তার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমে যে মূলনীতিগুলো আমাদের কাছে পাঠিয়েছেন, সেগুলোর ইন্টারপ্রিটেশনগুলো এক একজন এক একভাবে করে, এবং এটা কিন্তু অনুমোদিত বিষয়। অনুমোদনের ভেতরেই এই বৈধ মতপার্থক্যটা আছে। তবে এখানে যেটা হয় যে নতুন নতুন পরিস্থিতিতে যে কোনো আদর্শই কিন্তু একটু সিদ্ধান্ত নিতে দেরি করে। আপনি দেখবেন একটা সময় বাংলাদেশে দেয়ালে 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 লেখা হতো যে যেসব মাওলানার টেলিভিশনে যায় তারা আসলে ভালো না, তারা ওলামায়ে ছু। এখন প্রত্যেক ওয়াইজের একাধিক ইউটিউব চ্যানেল আছে, কারণ তারা বুঝতে পারছেন যে মানুষের কাছে পৌঁছাতে হলে এই যে মডার্ন টুলগুলোকে ব্যবহার করতে হবে। ইসলাম প্রচার এখন আর আগের মতন ওই যে একটা মাহফিল হচ্ছে সেটা দিয়ে মানুষকে পুরোটা ইসলাম বুঝিয়ে ফেলা যাচ্ছে না। এই জন্য তারা বিষয়ভিত্তিক বক্তব্য রাখছেন, এবং সেগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল যে টুলগুলোকে ব্যবহার করছেন। এই উদাহরণটাকেই যদি আমি বলি, জামাতে ইসলামী মানুষের শাসনের জন্য বা মানুষের যে তার উপরে যে রাষ্ট্র ক্ষমতাটা থাকে সেটাকে কারেকশন করতে চায়, তাই তো? নৈতিকতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে চায়। তো সেটার জন্য জামাত একটা টুল হিসেবে গণতন্ত্রকে ব্যবহার করে এসেছে।